আসসালামু আলাইকুম। এই করোনা মহামারী পরিস্থিতিতে আশা করি বাসায় স্বাস্থ্যবিধি মেনে ভালো এবং সুস্থ আছো, নিয়মিত পড়াশোনা করা যাচ্ছে। আমি আলমগীর স্যার আজকে তোমাদের পড়াবো আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় ডাটাবেস চ্যাপ্টারটি। আসলে ডাটাবেস সম্পর্কে বলতে গেলে প্রথমে আমরা জানতে চাই ডাটাবেসটা কী। ডাটা অর্থ তথ্য, বেজ অর্থ ভাণ্ডার। ডাটাবেস অর্থ হচ্ছে তথ্য ভাণ্ডার। তোমাদের বইতে ডাটাবেসে যে শব্দটা দিয়ে সংজ্ঞাটা দিয়েছে সেটি একটু বলি। ডাটাবেস হলো অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা, যেখান থেকে নির্দিষ্ট প্রয়োজনীয় কোনো উপাত্তকে দ্রুত এবং খুব সহজে শনাক্ত করার পন্থা বা উপায় আছে। এই ভাণ্ডারের বিভিন্ন প্রকার এবং বিপুল তথ্য সংরক্ষণ করে রাখা হয়। একজন ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী যে কোনো মুহূর্তে যে কোনো তথ্য এই ভাণ্ডার থেকে আরোহণ ও সংগ্রহ করতে পারে। ডাটাবেসকে বলা হয় তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি, অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস। এটি বলার কারণ কি? কারণটি বলার কারণ হচ্ছে তথ্য ভাণ্ডারে সংরক্ষিত তথ্য বিভিন্ন প্রকার ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা যায় বিধায় একে বলা হয় ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। একটি ডাটাবেসে সাধারণত কী থাকে? একটি ডাটাবেসে সাধারণত আমরা দেখতে পাই অনেকগুলো কলাম, অনেকগুলো সারি রয়েছে এবং প্রতিটি কলামের একটি হেডিং থাকে। প্রতিটি কলামের একটি হেডিং থাকে। প্রতিটি কলামের একটি হেডিং থাকে। এই হেডিংগুলোকে আমরা বা শিরোনামগুলোকে ফিল্ড নামে পরিচিত থাকি। আর পাশাপাশি অনেকগুলো কলাম রয়েছে। এই কলামগুলো নিয়ে গঠিত হয় সারি, আর এই সারিকে বলা হয় রেকর্ড। আর এই যে সারিগুলো কলামগুলো রয়েছে, পাশাপাশি রেকর্ডগুলো রয়েছে, তার মধ্যে পারস্পরিক একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত পাশাপাশি সারিগুলোকে বলা, পাশাপাশি কলামের সমন্বয়ে গঠিত সারিকে বলা হয় রেকর্ড। এটা হচ্ছে ডাটাবেজের রেকর্ড। আর আমরা যদি এখানে তোমাদেরকে বোঝাতে চাই তাহলে আমরা যদি বলি যে আমরা কোনটি ফিল্ড, যেমন এখানে নেম একটি ফিল্ড, এইজ একটি ফিল্ড, তারপরে ভিলেজ এটি একটু ফিল্ড। আর এই যে রয়েছে যেমন আবুল কাশেম, এম এ মালিক, একটা হচ্ছে কলাম। এর পাশাপাশি কলামগুলি মনে হয় একটি সারি, যাকে আমরা বলছি রেকর্ড। ডাটাবেজের ইতিহাস খুব বেশি পুরনো নয়। 60-এর দশকে পৃথিবীতে ডাটাবেস ব্যবহৃত হয়। তোমরা জেনে অবাক হবে, তখন প্রথম ডাটাবেস ব্যবহার করা হয় একটি ডাটাবেসে শুধুমাত্র একটি টেবিল থাকতো, কিন্তু বর্তমানে অনেক ব্যবহারতা লাভ করেছে। একটি ডাটাবেসে এক বা একাধিক টেবিল, কোয়েরি, ফর্ম, রিপোর্ট, ম্যাক্রো, মডিউল ইত্যাদি থাকতে পারে। অর্থাৎ বলতে চাচ্ছি ডাটাবেস হচ্ছে ডেটা তথ্য সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি। পৃথিবীতে অনেকগুলো ডাটাবেস সফটওয়্যার বা প্রোগ্রাম ব্যবহৃত হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সিস, এমএস অ্যাক্সিস, তারপর হচ্ছে কি ফক্সপ্রোর পরে আছে আরও ফক্সপ্রো ডিবেসের পরে ওরাকলের পরে ফোর্থ ডাইমেনশন, এরপর আছে ফোর্থ ডাইমেনশনের পরে প্যারাডক্স। এই ধরনের জনপ্রিয় কয়েকটি ডাটাবেস প্রোগ্রাম বা সফটওয়্যারের নাম। এগুলো হচ্ছে প্রোগ্রাম বা সফটওয়্যার নাম। এগুলো ব্যবহার করে পৃথিবীতে ডাটা বা তথ্য সংকলন করা হয়ে থাকে। তবে তোমাদের বইতে যেহেতু মাইক্রোসফট অ্যাক্সিস নিয়ে আলোচনা করছে, আমরা মাইক্রোসফট অ্যাক্সিসের উপরে থাকবো। তবে ডাটাবেস সম্পর্কে আমরা ব্যবহারের কাজ করার পদ্ধতি জানার আগে এই ডাটাবেস প্রোগ্রামে কতগুলো নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যর কারণে পৃথিবীতে এত জনপ্রিয়তা লাভ করেছে এবং ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আসলে বৈশিষ্ট্যগুলো আমরা এক নজরে জেনে নিই। ডাটাবেসে বিভিন্ন ধরনের টেবিল তৈরি করে তাতে অজস্র ডেটাকে সুসংগঠিত করে রাখা যায় এবং পরবর্তী চাহিদা অনুযায়ী ব্যাপকভাবে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। শিল্প প্রতিষ্ঠানে প্রাপ্য প্রদেয় হিসাব, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, বার্ষিক রিপোর্ট, উৎপাদন, বিক্রয় ইত্যাদি যাবতীয় কাজে প্রয়োজনীয় তথ্য সহজে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়। ডাটাবেসে সংরক্ষিত বিপুল পরিমাণ তথ্য থেকে কাঙ্ক্ষিত যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। বৃহত্তর ডাটাবেসে অসংখ্য রেকর্ড থেকে শুধু প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে রিপোর্ট তৈরি করে তা প্রিন্ট করা যায় এবং রিপোর্টে পছন্দমতিক গ্রাফ, চার্ট, ছবি ইত্যাদি সংযোজন করে আকর্ষণীয় করা যায়। ডাটাবেসে অসংখ্য রেকর্ড থেকে শুধু প্রয়োজনীয় রেকর্ড নিয়ে মেইলিং লেবেল তৈরি করা যায়। ডাটাবেসে ডাটা এন্ট্রির সময় যাতে কোনো ধরনের ভুল না হয় সেজন্য ডাটাবেসের কোনো একটি ফিল্ডে ডাটা এন্ট্রির সময় শর্ত দেওয়া যায়। একে বলা হয় ইনপুট ভ্যালিডেশন,
অর্থাৎ কোনো ডাটা টেবিলে স্যালারি যখন আমরা এন্ট্রি করব, সেখানে এন্ট্রি করা হচ্ছে, সেখানে যদি আমরা এন্ট্রিতে শর্ত দিয়ে দিই তাহলে ডাটা এন্ট্রিতে ভুল হবে না। তোমাদেরকে উদাহরণটি আসলে উদাহরণটি ছিল ঠিক এরকম একটা ব্যাপার। আমরা দেখি জিনিসটা, এখানে একটা শর্ত, যদি আমরা মনে করি আমরা একটা ডাটাবেজে এক কর্মচারীর স্যালারি এন্ট্রি করছি, এখানে স্যালারি অ্যাকাউন্টে যদি আমরা একটা ফিল্ডে ইনপুট ভ্যালিডেশন শর্তটা দিয়ে দিই, শর্তটা যদি এরকম হয় গ্রেটার দেন ইকুয়াল 2000 অ্যান্ড 2000 দিতে পারি, লেস দেন ইকুয়াল 11,500, যদি আমরা একটা এরকম শর্ত দিয়ে দিই তাহলে ওখানে হবে কি, ওই ফিল্ডে আমরা 2000 সমান বা 2000 উপরে এবং 11,500 টাকার সমান বা তার চেয়ে নিচে এন্ট্রি করতে পারবো। এর চেয়ে যদি আমরা অন্য কোনো এন্ট্রি দিতে যাই, সেখানে আমাদেরকে ভুল মেসেজ দেখাবে, ভুল বার্তা প্রদর্শিত হবে, ডাটা এন্ট্রি করতে দিবে না। এই ধরনের সুবিধা থাকাগুলোর কারণে ডাটা এন্ট্রিতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া কোয়েরি করে আমরা বিভিন্ন শর্ত করে ডাটাবেসকে রেকর্ডকে আলাদা করে নতুন ডাটা টেবিলও তৈরি করতে পারি। একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে 2 বা ততোধিক টেবিলের মধ্যে ডেটা আদান প্রদানের রিলেশন তৈরি করা যায়। অর্থাৎ একটা ডাটাবেসে এক বা একাধিক যেরকম টেবিল আছে, টেবিলগুলোর মধ্যে আমরা রিলেশন তৈরি করতে পারি। এবং ডাটাবেস থেকে তথ্য পাওয়ার জন্য ইন্ডেক্স ব্যবহার করা হয়। কোনো ফিল্ডের উপর ইন্ডেক্স করা হলে উক্ত ফিল্ডের ভ্যালু বা রেকর্ড রেফারেন্সে একটি অর্ডার অনুসারে সজ্জিত করা যায়। এছাড়া ফাইল সমূহের মধ্যে লিঙ্ক তৈরি করা যায় এবং এর ফলে একটি তথ্য যেটি অন্য ফাইলের লিঙ্ক আছে সেটি আপডেট করলে স্বয়ংক্রিয়ভাবে ফাইলের অন্য সব তথ্যগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। প্রয়োজনীয় ক্ষেত্রে ডেটাবেজে উপাত্তগুলোর রেকর্ড স্ট্রাকচার পরিবর্তন করা যায়। একই কাজ বারবার করতে হয়, এইসব কাজকে আমরা একটা অপশন দিয়ে এটি একটা সিঙ্গেল অ্যাকশন তৈরি করে সেটি বারবার ব্যবহার করতে পারি। এই বারবার ব্যবহার করার কারণে একদিকে যেমন সময় সাশ্রয় হয়, অন্য দিক দিয়ে বারবার ব্যবহার করার ঝামেলা থেকে আমরা মুক্ত থাকতে পারি। এখন কথা হচ্ছে, এই বৈশিষ্ট্যগুলোর কারণে ডাটাবেস অনেক জনপ্রিয়তা এবং সবার কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে। এখন আসি, আমরা যদি আমাদের কম্পিউটারের মধ্যে ডাটাবেস হিসেবে মাইক্রোসফট অ্যাক্সেসকে ব্যবহার করতে চাই, তাহলে আমরা কিভাবে সেটি ব্যবহার করতে পারি। প্রথমে যদি আমাদের কম্পিউটারে MS অ্যাক্সেস সফটওয়্যারটা ইনস্টল করা না থাকে, তাহলে আমাদেরকে সেটি ইনস্টল করে নিতে হবে। আর যদি ইনস্টল করা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে, আমাদের কম্পিউটার যে মনিটর আছে, মনিটরের বাম কোণায় যে একটা স্টার্ট বাটন আছে, এই স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পরে আরেকটি আমাদের উইন্ডো ওপেন হবে, সেখানে থাকবে অল প্রোগ্রামসে ক্লিক করলে আমরা একটা মেনু আসবে, যেটার মধ্যে মাইক্রোসফট অফিস অর্থাৎ MS অফিসের একটা লিস্ট আমরা পাবো, যেখানে আমাদের মাইক্রোসফট অ্যাক্সেসটা রয়েছে। এরপরে এই উইন্ডো থেকে আমরা ক্লিক করে MS অ্যাক্সেসে ক্লিক করব। তাহলে ক্লিক করার সাথে সাথে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস সফটওয়্যারটি ওপেন হবে। এখানে তোমাদেরকে বলে রাখতে চাচ্ছি, ডাটাবেস সফটওয়্যারটা ওপেন করলে আমরা যে ওয়ার্ডে যেরকম একটা সাদা একটা কাগজ পাই বা MS এক্সেল একটা ছক করা একটা ঘর পাই, সেরকম কিছু প্রথম আমরা এখানে পাবো না। এখানে আমাদের যে একটি উইন্ডো ওপেন হবে, উইন্ডোর মধ্যে একটা ব্ল্যাঙ্ক ডাটাবেস একটি থাকবে, ব্ল্যাঙ্ক ডাটাবেস ফাইল নেমে ঘরে ব্ল্যাঙ্ক ডাটাবেস থাকবে। এক্ষেত্রে আমরা চাইলে ওই ক্ষেত্রে ব্ল্যাঙ্ক ডাটাবেসে practice1 একটি ফাইলের নাম দিতে পারি। আর আমরা এই ফাইলটি কোথায় সেভ করে রাখবো, পাশে একটা হলুদ ফোল্ডার অপশন দেখতে পাবা তোমাদের বইতে আছে সেটি, এবং কম্পিউটার আছে হলুদ অপশন একটা আছে, সেটার মধ্যে ক্লিক করে আমরা প্রয়োজনীয় জায়গায় আমাদের ফাইলটি সেভ করে রাখতে পারি। আর যদি না চাই, নিজস্ব একটা ফোল্ডার তৈরি করেও আমরা আমাদের এই ডাটাবেস টেবিলটি সংরক্ষণ করতে পারি। এখন আমরা ফাইলটি সংরক্ষণ করতে পারি। এখন আমরা ফাইল নেম practice1 দিয়ে আমরা এখানে ফোল্ডারটা চিহ্নিত করে দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করলে আমরা পূর্বের একটি টাইটেল বার ওপেন হবে, যেখানের মধ্যে উপরে টাইটেল বার মধ্যে practice1 ডাটাবেস এই কথাটি লিখে থাকবে। এখন কথা হচ্ছে, ডাটাবেজে কাজ করতে গেলে আমাদেরকে দুইটা ভিউ থাকে, একটি হচ্ছে ডেটা শিট ভিউ আর একটি হচ্ছে ডিজাইন ভিউ। দুটি ভিউ থাকে, একটি হচ্ছে ডেটা শিট ভিউ, একটা ডিজাইন ভিউ। এক্ষেত্রে আমাদেরকে, যেহেতু আমরা যেভাবে একটা বাসায় একটা যে ঘর তৈরি করি, ঘরের মধ্যে বিভিন্ন ডিজাইন করে একই নকশা করে ইঞ্জিনিয়াররা, সেই অনুযায়ী আমরা
বাসা তৈরি করি, ঠিক তেমনি আমাদেরকে প্রথমে এই ডাটাবেজের একটি টেবিলে ডিজাইন করে নিতে হবে। এই জন্য আমাদেরকে ডাটাবেজের টেবিলে ডিজাইন ভিউতে যেতে হবে। ডিজাইন ভিউতে যেতে হলে আমাদের এখানে ভিউ ড্রপ ডাউন থেকে ডিজাইন ভিউ সিলেক্ট করলে একটি সেভ এস একটা বক্স আসবে। ওই বক্সে লেখা থাকবে টেবিল 1 নেম, বাই ডিফল্ট থাকে টেবিল 1 নেম। আমরা আপাতত এই ডাটাবেস টেবিলটাকে টেবিল 1 নামে সেভ করব এবং সেভ করার জন্য ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে আমাদের কম্পিউটার স্ক্রিনে ডাটা ডিজাইন ভিউটা ওপেন হবে। এরকম একটা ডিজাইন ভিউ ওপেন হবে। ডিজাইন ভিউটা তোমাদের বইতে ছবিগুলো দেওয়া আছে। ডিজাইন ভিউটা ওপেন হলে টেবিল 1-এ আমরা সিরিয়াল নাম্বার একটা টেবিলের মধ্যে, যেমন আমরা উদাহরণস্বরূপ এই টেবিলটাই আমরা ডিজাইন করব। এখানে ডিজাইন করতে ডিজাইন ভিউর মধ্যে আমরা প্রথমে একটা অপশন থাকবে, সেটির মধ্যে আমরা ফাইল নেম থাকবে, ফাইল নেম অর্থাৎ ফিল্ড নেম বা ফিল্ড নেম একটা অপশন থাকবে, আর পাশে থাকবে ডেটা টাইপ একটা অপশন থাকবে এখানে ডেটা টাইপ। এখন কথা হচ্ছে আমরা যতগুলো ফিল্ড নিব, এই যে আমরা একটা ফিল্ড নিলাম সিরিয়াল নাম্বার, নেম, এজ, ডেট অফ বার্থ, ভিলেজ নিলাম। এই যে আমরা ফিল্ড নেম নিলাম, এইখানের মধ্যে ফিল্ড নেমের মধ্যে যেভাবে নাম নিব নামের সাথে মিল রেখে আমাদেরকে ডাটা টাইপও সিলেক্ট করতে হবে। আমরা ইচ্ছে করলে যেমন এখানে আমরা বলতে পারি নেম ঘরে আমি ডাটা নেম একটা ফিল্ড নিলাম নেম হিসেবে নিলাম, কিন্তু আমি ডাটা টাইপ অন্য আরেকটা দিতে পারবো না। তোমাদের বোঝা হচ্ছে যে নেম যেহেতু টেক্সট, নেম হচ্ছে অনেকগুলো অক্ষরের সমষ্টি, ঠিক তেমনি ডাটা টাইপের ক্ষেত্রে আমাদেরকে সেটা নির্দিষ্ট করে নিতে হবে। তোমাদের বোঝার জন্য স্যারে বলতে চাচ্ছি যে যদি আমরা এখানে একটা ডাটা টাইপ কোনো একটা ফিল্ডের নেম যদি সিরিয়াল নাম্বার যদি একটা ফিল্ড নেম নিয়ে থাকি, সিরিয়াল SI নাম্বার নিয়ে থাকি, তাহলে আমাদের ডেটা টাইপ হবে অটো নাম্বার বা নাম্বার। এক্ষেত্রে আমরা চাইলে টেক্সট নিতে পারবো না। এছাড়া অনেক ফিল্ড আছে, যেমন আমরা এক্ষেত্রে যদি এইজটা চুজ করে এইজ ফিল্ডে আমরা এখানে টেক্সট দিতে পারবো না। এক্ষেত্রে আমাদের যেহেতু আমরা কারো বয়স যেখানে নাম্বার সংখ্যা ভিত্তিক লিখেছি, কিন্তু ডাটা টাইপ হবে নাম্বার। ঠিক তেমনি এক্ষেত্রে আরেকটা ডাটা টাইপ হচ্ছে ডেট অফ বার্থ হিসেবে যেহেতু আমরা একটা ফিল্ড নিব, এই ফিল্ডে যেহেতু আমরা এখানে কারো তারিখগুলো লিখবো, তাহলে আমাদের ডাটা টাইপ নিতে হবে ডেট অ্যান্ড টাইম। অর্থাৎ বুঝতে ডেট অ্যান্ড টাইম এরকম যে ডাটা টাইপ নিব, এরকম অনেক ধরনের ডাটা টাইপ রয়েছে। এই ডাটা টাইপগুলো স্যার একবার বলে দিচ্ছি। সেটি হচ্ছে টেক্সট, নাম্বার, কারেন্সি, ডেট অ্যান্ড টাইম, ইয়েস, নো, OLE, অবজেক্ট, হাইপারলিঙ্ক, অ্যাটাচমেন্ট। সাধারণত টেক্সট ব্যবহার করা হয় কোনো অক্ষর সমষ্টি বা কোনো ব্যবহার করার ক্ষেত্রে আমরা টেক্সটটা ব্যবহার করে থাকি। নাম্বার কোনো সংখ্যাভিত্তিক ডাটা এন্ট্রি করার জন্য আমরা নাম্বার প্রদান করতে পারি। এক্ষেত্রে কারো স্যালারি বা টাকা পয়সার হিসাব যখন করব, সেক্ষেত্রে ডাটা টাইপ হিসেবে আমরা ব্যবহার করব কারেন্সি। এছাড়াও আমরা বিভিন্ন লজিক জাতীয় যে ফিল্ডগুলো ব্যবহার করি, যেমন মেল অবলিক ফিমেল, মেল, এর ধরনের ক্ষেত্রে আমরা ইয়েস নো ডাটা টাইপগুলো ব্যবহার করে থাকি। এছাড়া আমরা যদি চাই পাশে একটা লিঙ্ক থাকবে, একটা হাইপার লিঙ্ক থাকবে, যেটা আমরা এখানে ক্লিক করলে ওর সঙ্গে ওর সাথে রিলেটেড একটি ফাইল ওপেন হবে। অর্থাৎ আমাদেরকে ডাটাবেস সফটওয়্যারের মধ্যে যখন আমরা কোনো ফিল্ড লিখব, ওই ফিল্ডের সাথে সংশ্লিষ্টতা রেখে সামঞ্জস্যতা রেখে আমাদেরকে ডাটা টাইপও নির্ধারণ করতে হবে। অর্থাৎ বোঝাচ্ছি এক ফিল্ড ডাটা টাইপ নিয়ে অন্য ফিল্ডে এন্ট্রি করা যাবে না। এক্ষেত্রে আরেকটা ব্যাপার তোমাদের বলে দিচ্ছি। এখন মনে করো কোনো কারণে আমি এখানে এইজের ক্ষেত্রে ডাটা টাইপ এখানে এইজকে নিলাম, ফিল্ড নেম হিসেবে এইজ নিলাম, এইজের ডাটা টাইপ হিসেবে আমি দিয়ে রাখলাম টেক্সট। তাহলে হবেটা কি? এক্ষেত্রে যখন আমি ডাটা এন্ট্রি করতে যাব, তখন এই এইজ ফিল্ডের ঘরে আমি যখন কোনো নাম্বার লিখবো, সোমবার নাম্বার লিখতে হবে,
তখন সে আমাকে লিখতে দিবে না, ডাটা টাইপ মিসম্যাচ একটি মেসেজ ভুল বার্তা প্রদর্শিত হবে। সুতরাং আমাদেরকে খেয়াল করে সেটি আমাকে ডাটা টাইপটা নির্ধারণ করতে হবে। এরপরে আসি, প্রতিটি ফিল্ডে ডাটা টাইপ নির্দিষ্ট করার পরে প্রতিটি ফিল্ডের নিজস্ব কিছু প্রপার্টি রয়েছে, যে প্রপার্টিগুলো আমাদেরকে সেট করে দিতে হবে। অর্থাৎ এখানে উদাহরণস্বরূপ বলতে হবে ফিল্ড সাইজ, একটি ফিল্ডের সাইজ কত হবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। প্রতিটি ফিল্ডে একটা নির্দিষ্ট মান রয়েছে, এগুলো প্রয়োজনে পরিবর্তন করা যায় এবং প্রয়োজনের তুলনায় একটু বড় রেখে আমরা ফিল্ড সাইজটা নির্ধারণ করে দিব। তবে খেয়াল রাখতে হবে যেন অতিমাত্রায় বড় না হয়, যে কারণে আমাদের ডাটা লস্টিং হয়। এইভাবে আমরা ডাটা সেটের টেবিলটা ডিজাইন করতে পারি। যে টেবিলটা আমরা এঁকেছি সেক্ষেত্রে যদি আমরা নিই, সেক্ষেত্রে এই টেবিলটা ডিজাইন করেছি, ঠিক তেমনি আমরা একটা টেবিল ডিজাইন করতে পারি। এরপরে আমরা ডাটা টেবিল ডিজাইন হয়ে গেল এবং টেবিল ডিজাইনের পরে এখন আমরা ডাটা টেবিলে ডাটা এন্ট্রি করতে চাচ্ছি। ডাটা এন্ট্রি করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে, আবার সেই ভিউ ড্রপ ডাউনে ক্লিক করে ডেটাশিট ভিউতে ক্লিক করতে হবে। ডেটাশিট ভিউতে ক্লিক করলে আমাদেরকে ডাটা এন্ট্রি করার জন্য একটা টেবিল দিবে, ফাঁকা একটা টেবিল দিবে, ফাঁকা একটা এরকম একটা আমাদেরকে টেবিল আসবে। আমাদের এখানে টেবিল আসবে, যে ফিল্ড নেমগুলো নিয়েছিলাম সেই ফিল্ড নেমগুলো নিয়ে এরকম আমাদের কাছে একটা টেবিল আসবে। এক্ষেত্রে আমরা ডাটা এন্ট্রি শুরু করতে পারবো। আমাদের কার্সরটা ইনসারশন পয়েন্টারটা এখানে থাকবে। কিবোর্ড থেকে প্রথমে আমরা এখানে টাইপ করি, কিবোর্ড থেকে একটা ফিল্ডে ডাটা টাইপ হয়ে গেলে কিবোর্ড থেকে ট্যাব কি চাপ দিয়ে আমরা ডাটাটা পরবর্তী ফিল্ডে চলে যেতে পারি। পরবর্তী ফিল্ডে ডাটাটা লিপিবদ্ধ হওয়ার পরে কিবোর্ড থেকে ট্যাব কি চাপ দিলে সে পরবর্তী ফিল্ডে চলে যাবে। এভাবে আমরা একটা টেবিলে পুরো একটি রোতে ডাটা এন্ট্রি করতে পারি। এছাড়া লাস্ট ফিল্ডে যাওয়ার পরে আমরা কিবোর্ড থেকে যদি ট্যাব কিটা চাপ দিই তাহলে আমাদের ইনসারশন এন্টার পয়েন্টটা এই দ্বিতীয় সারিতে চলে আসবে। এভাবে আমরা একটি টেবিলে ডাটা এন্ট্রি করতে পারি। এখন কথা হতে পারে ডাটা টেবিলে যে আমরা ডাটাগুলো লিখেছি, ডাটাকে আকার আকৃতি পরিবর্তন করার ক্ষেত্রে আমরা একটা ইনসারশন পয়েন্টে রেখে আকার আকৃতি পরিবর্তন করতে পারি। অবশ্যই পরেও আকার আকৃতি পরিবর্তন করা যায়। তবে মনে রাখতে হবে যে আমরা শুধু নির্দিষ্ট একটা ফিল্ডের বা নির্দিষ্ট একটা কলামের আমরা আকার আকৃতি পরিবর্তন করতে পারবো না। এরপর আসি বানান সংশোধন। কোনো কারণে আমাদের ফিল্ডে যদি বানান এন্ট্রিতে ভুল হয়ে যায় সেটি আমরা ইনসারশন পয়েন্টার রেখে কিবোর্ড থেকে ডিলিট করে আমরা নতুনভাবে সংশোধন করে দিতে পারি। এরপর আসি ডাটাবেজের ফাইল ক্লোজ। একটি ডাটাবেজের ফাইল ক্লোজ অন্যান্য সফটওয়্যারের মতো ফাইল ক্লোজ করা যায়। তবে কথা হচ্ছে ক্লোজ করা কোনো একটি ফাইল আমরা কিভাবে ওপেন করতে পারি। এক্ষেত্রে আমাদের ওপেন করার ক্ষেত্রে প্রথমে যে ফোল্ডারে আমরা টেবিলটা আছে, ফাইলটি আছে, সেই ফোল্ডারে যেতে হবে। ফোল্ডারে সেই ফাইলের উপরে ক্লিক করে সেই ফাইলটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা হওয়ার পরে মেনু থেকে ওপেনে ক্লিক করলে আমরা টেবিলটি দেখতে পাবো। ডাটাবেজের মধ্যে টেবিলটি বাম কোণায় দেখতে পারবো। সেক্ষেত্রে ওই টেবিলের উপর ডাবল ক্লিক করলে আমাদের সেই টেবিলটা ওপেন হয়ে যাবে। ঠিক এভাবে আমরা টেবিলে ডাটা ওপেন করতে পারি। এখন কথা হচ্ছে আমরা একটা টেবিল ডিজাইন করলাম, ডিজাইন করার পর ডাটা এন্ট্রি করলাম। কারণ কোনো কারণে মনে হচ্ছে কি আমার এখানে আরেকটি কলাম হওয়া উচিত, আরেকটি কলাম হওয়া উচিত বা ইনসার্ট করা উচিত। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা ডাটা এন্ট্রি ফর্মে গিয়ে সরাসরি সেটা আমরা এন্ট্রি করতে পারবো না। আমাদেরকে এন্ট্রি করতে হলে প্রথমে যে ডাটাবেসের দুইটা ভিউ, একটা ডাটাশিট ভিউ, একটা হচ্ছে ডিজাইন ভিউ, আমাদের আবার এই টেবিলের ডিজাইন ভিউতে মুডে আসতে হবে। ডিজাইন ভিউ অর্থাৎ ডিজাইন মুডে আসতে হবে, তখন সেটা আমরা সেখানে কলাম করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে ভিউ ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। ভিউ ড্রপ ডাউনে ক্লিক করে ডিজাইন ভিউতে আসতে হবে। ডিজাইন ভিউতে আসলে আমরা আমাদের এই টেবিলের প্রপার্টিগুলো ডাটা টাইপগুলো দেখতে পারবো। এক্ষেত্রে আমরা ডাটা টাইপটা এক্ষেত্রে আমরা ডিজাইন ভিউতে ক্লিক করে ডিজাইন ভিউতে ক্লিক করলে ম্যানু রিবনটি ওপেন হবে। এক্ষেত্রে আমরা আমাদের একটি অপশনে ক্লিক করতে হবে ইনসার্ট রো অপশনে ক্লিক করতে হবে। ইনসার্ট রো অপশনে ক্লিক করলে এক পয়েন্ট ঘর বিশিষ্ট একটি শূন্য ফিল্ড আমার জন্য প্রদর্শিত হবে। সেক্ষেত্রে ফিল্ডে গিয়ে আবার আমাকে সেই ফিল্ড নেম নির্ধারণ করতে হবে। যেমন আমরা এখানে যদি লিখতে পারি রিমার্ক যদি ফিল্ড নেম দিই
তাহলে আমরা ফিল্ড নেমে ডাটা টাইপটা ফিল্ড নেম দিয়ে দিব, ফিল্ড নেমের সাথে ডাটা টাইপটাও সিলেক্ট করে দেবো। এক্ষেত্রে আমরা টেক্সট দিতে পারি, ডাটা টাইপের ক্ষেত্রে টেক্সটটা দিতে পারি। দেওয়ার পরে আমরা যখন ডাটা এন্ট্রি করতে চাচ্ছি তখন আমরা আবার ভিউ ড্রপডাউন বক্সে ক্লিক করে ডাটাশিট ভিউতে যাওয়ার জন্য ক্লিক করব। সেক্ষেত্রে আমাদের সামনে একটি তালিকা থেকে একটা মেসেজ আসবে, আমি কি আসলে কি সেভ করতে চাচ্ছি কি না। তখন আমি ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে সেটি সেভ হয়ে যাবে। সেক্ষেত্রে সেভ হয়ে গেলে আমার ফিল্ডটি ডাটা এন্ট্রি করার জন্য এখানে উপযুক্ত হবে। এক্ষেত্রে আমরা এখানে প্রয়োজনীয় আবার ডাটাশিট ভিউতে গিয়ে প্রয়োজনীয় রিমার্কগুলো এখানে আমরা লিপিবদ্ধ করতে পারবো। এভাবে আমরা কি ডাটা টেবিল নতুন করে একটি ফিল্ড সংযোজন করতে পারবো। এখন কথা হচ্ছে, যদি আমরা এই ডাটাবেস টেবিল থেকে যদি চাই কোনো একটি ফিল্ড আমরা মুছে দিব বা বাদ করে দিব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। সেক্ষেত্রে আমাদের করতে হবে, আমাদের যে ফিল্ডটা মুছে দিতে চাচ্ছি সেই মোটটা ইনস্ট্যান্সার পয়েন্টারটা এখানে নিয়ে গেলে সেটি কালো তীর চিহ্ন আকার ধারণ করবে। তখন আমরা ড্র্যাগিং করে এটা সিলেক্ট করে মেনু বার থেকে মেনু রিবন থেকে ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের এই টেবিলের এই ফিল্ড অংশটা মুছে যাবে। ঠিক একইভাবে আমরা রেকর্ড সারিও বাতিল করতে পারি। এটি হচ্ছে এইভাবে ডাটা টেবিল বাতিল করার পদ্ধতি। এছাড়াও ডাটাকে আমরা যে একটা টেবিলে ডাটাতে রয়েছে, ডাটাটিকে আমরা কখনো বর্ণ অনুযায়ী, কখনো বা সংখ্যাভিত্তিকভাবে সাজাতে পারি। এই যে ডাটা টেবিলে ডাটাকে বর্ণ বা সংখ্যা অনুসারে সাজানো প্রক্রিয়াটাকে বলা হয় সর্টিং বা বিন্যাস বলা হয়। এই বিন্যাসকে দুইটি হচ্ছে, সর্টিংটা হচ্ছে দুই প্রকার। সর্ট হচ্ছে দুই প্রকার। সর্টটা একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, একটা হচ্ছে অ্যাসেন্ডিং একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারকে বাংলা বলা হয় আরোহী, আর ডিসেন্ডিং অর্ডার বলা হয় অবরোহী। আরোহী অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারটা বলতে গেলে আমরা যে ডাটাটাকে আমরা যে 1, 2, 3 বা এ, বি বা সি, ডি দিয়ে সাজাই, ঠিক তেমনি একইভাবে এটি অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে সাজানোকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার। আর কোনো ডাটা যদি আমরা বড় থেকে ছোট, যেমন এক্ষেত্রে আমরা বলতে পারি 100, 50, 20, 10 বা জেড, এক্স, ওয়াই, অর্থাৎ বড় থেকে ছোট সাজানো হয় ডিসেন্ডিং অর্ডার। আমরা এক্ষেত্রে যদি ডাটাবেজে সেই যাবে যদি ডাটাটাকে আমরা বিন্যস্ত করতে চাই, সেক্ষেত্রে যে ফিল্ডের এই ডাটা টেবিলের যে কোনো একটা ফিল্ডে আমাদের কার্সর পয়েন্টারটা রাখতে পারি। কার্সর পয়েন্টারটা রাখার পরে সেক্ষেত্রে আমরা হোম মেনু থেকে ক্লিক করে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিংয়ে ক্লিক করতে পারি। এক্ষেত্রে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে ক্লিক করলে সেটি ডাটাটি তার প্রয়োজন অনুযায়ী স্থান পরিবর্তন করে ফেলবে। আর দেখা যাবে কি 6 নম্বর ডাটাটি 1 নম্বর উঠে এসছে বা 1 নম্বর ডাটাটি 5 নম্বরে চলে গেছে। তোমাদের জ্ঞাততে জানাচ্ছি যে ডাটা যদি সর্টিং করার পরে ডাটা তার যদি স্থান পাল্টায়, কিন্তু ডাটার কোনো পরিবর্তন হবে না, এক্ষেত্রে ডাটা আগের মতোই থেকে যাবে। আরও জানাচ্ছি যে শুধু সংখ্যা বা টেক্সটের ভিত্তিতে ডাটাকে সাজানো যায় না, এছাড়া বয়সের ভিত্তিতেও গ্রাম, ইউনিয়ন ইত্যাদির ভিত্তিতে ডাটাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়। আর আমরা যদি বলতে চাচ্ছি যে কোনো ভুলবশত যদি রাত্রেবেলা আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার করেও থাকি, তাহলে আন্ডু কমান্ড চাপ দিলে আমাদের টেবিলের ডাটাটি পূর্বের অবস্থায় ফিরে যাবে। আজ এই পর্যন্ত। আশা করছি তোমরা এই ডাটাবেজে টেবিলের সারা যতটুকু পড়ালাম কিছুটা হলেও বুঝতে পারছো। আর যেহেতু তোমাদের নৈবিত্তিক এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয় আর প্র্যাকটিক্যাল জীবনে বাস্তব জীবনে ব্যবহার করতে হয়, তাহলে তোমাদেরকে এই চ্যাপ্টারের প্রতিটা লাইন বাই লাইন পড়তে হবে এবং বুঝতে হবে, সেই অনুযায়ী তোমরা কাজে লাগাতে হবে। আজ এই পর্যন্ত। আশা করি তোমরা স্যার যতটুকু বুঝেছো এবং বাসাটি আরও বুঝের জন্য বারবার বইটি পড়তে হবে, তাহলে তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে, পাশাপাশি ডাটাবেস সফটওয়্যারটি জীবনে ব্যবহার করতে পারবে।
পরবর্তীতে ক্লাসে স্যারে এই অধ্যায়ের বাকি যে পাঠগুলো সেগুলো নিয়ে আলাপ করব। আজ এতটুকু পর্যন্ত, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।